হ্যালো, আসসালামু আলাইকুম মূর্খ শিক্ষার্থীরা। আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের আলোর প্রতিফলনের জ্ঞানমূলকগুলো আলোচনা করে দিব এবং তোমরা এই ক্লাসটা যদি শিখতে পারো তাহলে হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা প্রতিটা জ্ঞানমূলক বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। ঠিক আছে, তোমাদের মনে মুখস্থ করতে হবে না, অনেক দিন তোমরা মনে রাখতে পারবে। সো ক্লাসটা কেউ স্কিপ করার চেষ্টা করবে না। প্রথমে কি আছে? ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, মনে করি এই যে এই দুটো রশ্মি এটা হচ্ছে ধরলাম সমান্তরাল হয়ে আপতিত হইল, কিন্তু এটা হচ্ছে আপতনের পরে যখন এটা হচ্ছে প্রতিফলন হবে তখন এটা যদি আর সমান্তরাল না থাকে তখন এই ধরনের প্রতিফলনকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। এই ব্যাপ্ত প্রতিফলন মূলত আমরা কোথায় দেখতে পারি? খসখসে বা অমসৃণ তলে, যেমন আমরা দেয়ালে কিন্তু হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন ঘটে, কাগজে এবং বইয়ের পাতায় আমরা ব্যাপ্ত প্রতিফলন লক্ষ্য করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আছে কি? দৃশ্যমান আলো কাকে বলে? ঠিক আছে, এখন আলো তো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কিন্তু কয়েক ধরনের তরঙ্গ আছে। আমি একটা কথা লিখেছি, মগারঞ্জন, অতি দুশ্মন অবলাকে মারে রাতে। দ্বারা হচ্ছে মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি, তারপর রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি, তারপরে আছে অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি, পরে দুশ্মন মানে হচ্ছে দৃশ্যমান, অবলাকে মানে হচ্ছে অবলোহিত রশ্মি, মারে দিয়ে হচ্ছে হলো, আর রে দিয়ে তো হচ্ছে হলো মারে দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি, আর রাতে হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে এখানে আমি সবচেয়ে ছোট যেটা পাইলাম সেটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর দুশ্মন বা দৃশ্যমান রশ্মি, এদের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা হচ্ছে মাঝামাঝি এবং এদের রেঞ্জটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গের যে অংশ বা যার তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার, সেইটাই আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করবে, সেটাই হচ্ছে দৃশ্যমান আলো। তাহলে অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি, এইটা কিন্তু দৃশ্যমান রশ্মির থেকে এটার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? অবশ্যই কম হবে, এটা আমরা একটু মনে রাখবো। এবং দৃশ্যমান আলোর মধ্যে কিন্তু 7টা রং রয়েছে, যেটা আমরা বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে, দ্বারা প্রকাশ করতে পারি। এরপর আছে দর্পণ কাকে বলে বা আয়না কাকে বলে? আয়না বা দর্পণ হলো এমন একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন সংঘটিত এবং কোনো বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, তাহলে আয়নাতে সেখানে হচ্ছে কোনো একটা বস্তুর নিয়মিত প্রতিফলন ঘটবে, মানে আলোটা যদি সমান্তরালে আসে তাহলে সমান্তরালেই সেটা হচ্ছে প্রতিফলিত হবে এবং এখানে কিন্তু ব্যাপ্ত প্রতিফলন ঘটবে না বা অনিয়মিত প্রতিফলন ঘটবে না। এখন দর্পণের মধ্যে সেটা সমতল দর্পণ হইতে পারে, আবার গোলীয় দর্পণের মধ্যে উত্তল আছে, অবতল আছে। উত্তল, তার বাইরের পৃষ্ঠটা হচ্ছে হলো মানে উত্তল থাকবে এবং এইখানে হচ্ছে বস্তুর প্রতিফলন ঘটবে। অবতল ক্ষেত্রে মানে গোলীয় দর্পণের ভিতরের অংশে মূলত প্রতিফলনটা সংঘটিত হবে। ফোকাস দূরত্ব কাকে বলে? এই যে এইটা একটা দর্পণ, ঠিক আছে, এই দর্পণটা মূলত একটা গোলকের অংশ বিশেষ। এই গোলকের যে কেন্দ্র সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এই যে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে মেরুবিন্দু ধরেছি, বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দু দিয়ে যেই রেখাটা গেছে সেটাকে বলা হয় প্রধান অক্ষ, এবং বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দু পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর মেরুবিন্দু এবং ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বটাকেই বলা হয় ফোকাস দূরত্ব, এবং ফোকাস দূরত্বটা কিন্তু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। এখানে লিখছি ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ আর তার অর্ধেক হবে। প্রতিফলন কাকে বলে? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে কিছু পরিমাণ আলো পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলে আলোর প্রতিফলন। ঠিক আছে, যেমন এইটা ধরলাম একটা বিভেদ তল, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর বিভেদ তলের সাথে লম্ব বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় অভিলম্ব। এখানে দেখলাম আপাতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হয় আপাতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হয় প্রতিফলন কোণ। এরা পরস্পর সমান হয়, এটাই কিন্তু প্রতিফলনের দ্বিতীয় সূত্র, যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। এবং আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে বাধা পেয়ে আবার যে পূর্বের মাধ্যমে ফেরত আসে, এই ঘটনাকে বলা হয় প্রতিফলন। এরপরে আছে হচ্ছে প্রধান ফোকাস, এটা তো একটু আগে আমরা বললাম। ঠিক আছে, এটা একটু উপরের চিত্রে যাই। আলো যখন প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে তখন আলোটা যেই বিন্দু দিয়ে যাবে সেটাকে বলা হয়
প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু, ঠিক আছে, এই কথাটা এখানে লেখা আছে। প্রধান অক্ষের সমান্তরালে অথবা নিকটবর্তী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিশোধিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকেই বলা হয় প্রধান ফোকাস। ওকে, আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। আমরা চিত্রটা যদি একটু দেখি, এখানে হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, বিভেদ তল এবং অভিলম্ব, তারা সবগুলো একটি তলের উপরে অবস্থান করছে। এই বিভেদ তলের উপরেই কিন্তু এই তিনটা রেখা অবস্থান করছে। এরপর আছে ব্লাইন্ড স্পট, ঠিক আছে, চোখের যে রেটিনার যে অংশ অপটিক নার্ভ মস্তিষ্কের সাথে সংযুক্ত রয়েছে সেখানে কোনো আলোক সংবেদী কোষ না থাকায় সেখানে কোনো আলোক অনুভূতি তৈরি হয় না, রেটিনার এই অংশকে ব্লাইন্ড স্পট বলে। এইটা আমি একটা চোখের ছবি দিয়েছি এবং রেটিনা থেকে হচ্ছে একদম পিছনের পার্টে, এই পিছনের পার্টে হচ্ছে রেটিনা, এখানে মার্ক করা আছে যে রেটিনা, ঠিক আছে। তাহলে রেটিনার এই পার্টটা সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট এবং এখানে থাকে অপটিক ডিস্ক, যেটা হচ্ছে হলো এই ব্লাড ভেসেল বা নার্ভসের মাধ্যমে, এখানে থাকবে তো অপটিক নার্ভস, সেই অপটিক নার্ভসটার মাধ্যমে চোখ এবং মস্তিষ্কের মধ্যে একটা সংযোগ স্থাপন হবে এবং এই যে ব্লাইন্ড স্পট বা অপটিক ডিস্কে কোনো আলোক সংবেদী কোষ থাকবে না, তাই এখানে কোনো আলোক অনুভূতি তৈরি হয় না, ঠিক আছে। তাহলে এই যে ব্লাইন্ড স্পট এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে রেটিনাতে এবং এখানে কোনো আলোক সংবেদী কোষ থাকবে না। প্রধান অক্ষ কাকে বলে এটা একটু আগে বলছি, মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যেই সরলরেখাটা যাবে সেটাই হচ্ছে প্রধান অক্ষ। ওকে, গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ, এটা একটু আগে বলে এসেছি যে মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বা আমাদের গোলীয় দর্পণটা যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধটাই বক্রতার ব্যাসার্ধ। আলট্রাভায়োলেট রশ্মি, সেটা কিন্তু শুরুতে আলোচনা করেছি, ঠিক আছে, ওই যে মগারঞ্জন অতি দুশ্মন, মানে দুশ্মনের আগে অতি, মানে এটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমার চেয়ে এর মানটা একটু কম হবে। তাহলে আলোর তাড়িৎচুম্বকীয় বর্ণালীতে দৃশ্যমান আলোর বেগুনি প্রান্তের চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য এবং এক্স রের থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অদৃশ্য বিকিরণকে আলট্রাভায়োলেট বলে। চলো আমরা একটু দেখিয়ে আসি। এই যে, ঠিক আছে, মগারঞ্জন অতি দুশ্মন, এই অতি দ্বারাই হচ্ছে অতি বেগুনি রশ্মিকে বোঝানো হয়েছে, যার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দুশ্মন বা দৃশ্যমানের থেকে কম থাকবে এবং রঞ্জন রশ্মি বা এক্স রের থেকে বেশি থাকবে। সমতল দর্পণ, যে মসৃণ এবং সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটা সমতল দর্পণ, একটু আগে ছবি দেখিয়ে এসেছি। প্রতিবিম্ব, সেটা কি, এই দেখো এখানে হচ্ছে এবি একটা লক্ষ্যবস্তু, আর এবি লক্ষ্যবস্তু হতে প্রধান অক্ষের সমান্তরালে আলো গেলে সেটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় এবং আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় একই পথে প্রতিফলিত হয়। তারা দেখলাম যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটা হচ্ছে বি প্রাইম। বি প্রাইম হতে দেখলাম যে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানলাম, এ প্রাইম বি প্রাইম, তাহলে এইটা হচ্ছে এবিটা হচ্ছে লক্ষ্যবস্তু আর এ প্রাইম বি প্রাইমটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে ওই দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এই যে এই এবি লক্ষ্যবস্তু হতে আলোগুলো মূলত হচ্ছে হলো এই বি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে, তাইলে বি প্রাইম বিন্দুতে আমি যেই লম্বটা টানছি সেটা হচ্ছে প্রতিবিম্ব। বিবর্ধন, ঠিক আছে, মনে করি এটা একটা লক্ষ্যবস্তু এবং তার একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এইটা, ঠিক আছে। মনে করো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে 6 ফুট এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হয়েছে 12 ফুট, ঠিক আছে। তাহলে এই যে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব যত গুণ সেটা হচ্ছে প্রতিবিম্ব। যেমন এইখানে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব কিন্তু 2 গুণ। প্রতিবিম্ব বের করার সূত্র কি, বিবর্ধন বের করার সূত্রটা কি, সেটা হচ্ছে -v/u অথবা l'/l, ঠিক আছে। ভি দ্বারা বিম্বের দূরত্ব, ইউ দ্বারা বস্তুর দূরত্ব, এল প্রাইম দ্বারা বিম্বের দৈর্ঘ্য এবং এল দ্বারা বস্তুর দৈর্ঘ্য নির্দেশ করে। মূলত লক্ষ্যবস্তুর তুলনায় বিম্বটা কত গুণ সেটাই হচ্ছে বিবর্ধন। বাস্তব বিম্ব, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি যদি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় তাকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব। এটা একটু আমরা দেখাই। এইখানে দেখো এবি লক্ষ্যবস্তু হতে আলো আসার পর কিন্তু তারা একটা বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। মিলিত হওয়ার কারণে এটা কিন্তু একটা বাস্তব প্রতিবিম্ব। এরপর সুষম প্রতিফলন, এখানে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি তারা আপতিত হওয়ার পর প্রতিফলিত হওয়ার পরেও যদি তারা কি থাকে, সমান্তরালই থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারবো সুষম বা নিয়মিত প্রতিফলন। আয়নার ক্ষেত্রে অথবা স্থির পানির উপরিভাগের ক্ষেত্রে আমরা এইসব সুষম প্রতিফলন দেখতে পারবো।
অবাস্তব প্রতিবিম্ব, এখানে দুটো ছবি এঁকেছি। এটা একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণে এখানে একটা লক্ষ্যবস্তু রেখেছি। তারপর প্রধান অক্ষের সমান্তরালে আলো আসার পরে আলোটা এমনভাবে প্রতিফলিত হয়েছে যেন মনে হচ্ছে সে প্রধান ফোকাস থেকে আসতেছে। আরেকটা আলো বক্রতার কেন্দ্র বরাবর আসে, সেই পথেই কিন্তু সে প্রতিফলিত হয়েছে। এখানে দেখো আলোটা কিন্তু এখানে দর্পণের ভিতরে বা প্রধান ফোকাস দিয়ে কিন্তু প্রবেশ করতে পারেনি, কিন্তু মনে হচ্ছে যে সে প্রধান ফোকাস থেকে আসতেছে। তারপর এই রশ্মিগুলো মিলিত করলে আমরা দেখলাম একটা ছোট প্রতিবিম্ব পাইতেছি, সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এখানে আরেকটা ছবি দেখি, সেটা হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝে যদি বস্তু থাকে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলো আসলে প্রধান ফোকাস দিয়ে যাবে এবং বক্রতার কেন্দ্র বরাবর আসলে সেই পথে প্রতিফলিত হবে। এই রশ্মিগুলোকে যদি দর্পণের পিছনের দিকে বর্ধিত করি তাহলে যে প্রতিবিম্বটা পাবো সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এখানে হচ্ছে মূলত রশ্মিগুলো মিলিত হবে না, পিছনে টেনে মিলাইতে হবে। বুঝতে পারছো? বক্রতার কেন্দ্র, এটা তো বলছি, গোলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। গৌণ ফোকাস, অনেকে প্রধান ফোকাস বুঝে না। এই দেখো এটা একটা উত্তল লেন্স, আলো আপাতিত হওয়ার পরে ঠিক আছে প্রধান অক্ষের উপর কিন্তু এই ফোকাস বিন্দু দিয়ে কিন্তু তারা হচ্ছে হলো প্রতিসরিত হয়েছে। এখন আলোটা যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে এমন কোনো বিন্দুতে মিলিত হয় যে বিন্দুটা প্রধান অক্ষের উপরে না, যেমন দেখো এখানে কিন্তু এফ প্রাইম বিন্দুটা কিন্তু প্রধান অক্ষের উপরে না, প্রধান অক্ষ ব্যতীত অন্যান্য কোনো বিন্দুতে যদি মিলিত হয় তাহলে সেটাই হচ্ছে হলো গৌণ ফোকাস। তাহলে এই সংজ্ঞাটা এখানে দেয়া রয়েছে। প্রতিফলনের দ্বিতীয় সূত্র তো একটু আগে তোমাদেরকে বললাম যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি সর্বদা সমান হবে। আজকে এই পর্যন্তই। তোমরা যদি এরকম আরও জ্ঞানমূলকের ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে আমি তোমাদের এইভাবে বুঝিয়ে একদম মুখস্থ করাই দিব। আসসালামু আলাইকুম।